तिलक लगाबो माला पराबो तिलक लगाबो माला पराबो आमार प्रिय माता के तिलक लगाबो माला पराबो तिलक लगाबो माला पराबो आमार प्रिय माता के भारत पुण्य धरारे महिमा निज आदर्श अपन करी भारत पुण्य धरारे महिमा निज आदर्श अपन करी पूजा करी आमी बाबा माए निज संस्कृति के ग्रहण करी गुरुदेवेर इशाराय चले जीवन सफल करे तुली। नमस्कार गुरु के स्मरण करे एवं आपनादेर आशीर्वाद निये आमी आमार राग भैरव परिवेशन करार चेष्टा करছি। পাশে আসুন I know.
আমি সকলকে অনুরোধ করব, যে সমস্ত অভিভাবক অভিভাবিকারা আছেন, শুধু দেখুন তাদের শরীরে মনে হবে না যে হাড় আছে, শরীরের উপরে কী হারে ব্যালেন্স। ছোট্ট কয়েকজন ভাই বোন শিশু মন্দিরের, হ্যাঁ চলে এসো। যোগাসনের গানও হবে সাথে সাথে যোগের। দাদা ভাই সঞ্জীব দা চলে আসুন। যোগাসন শুরু করো। তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, ঘরে যে মা মন্দিরেতেও দেখি মোরা সেই মায়ের জোরে হাততালি দিন। মা দেবীতে খাড়া কোথায়, সব মাই যে একই দেবীর রূপ। ভুবনেও আছো মাগো, আছো মাটির ঘরে, পাশে যাওয়া। ভুবনেও আছো মাগো, আছো মাটির ঘরে। আস্তে দিদি ভাইরা একটু কাছে থাকুন। আছো হৃদয় জুড়ে, জন্মদায়িনী মা তুমি, আগলে রাখো দুহাতে সন্তানের, জগৎধাত্রী মা গো তুমি, আগলে রাখো তেমনি ভুবনে। হৃদয় মাঝে আতাই তো বাধা, দুই মাই এক সুরে, হৃদয় মাঝে তাই তো বাধা, দুই মাই এক সুরে। মা আমি মাদার একে ভুলি তাকি করে, মা আমি মাদার একে ভুলি তাকি করে। মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। মা আমি মাদার একে ভুলি তাকি করতে, মা আমি মাদার একে ভুলি তাকি করে। মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে, মাগো তুমি সর্বজনী আছো হৃদয় জুড়ে। সমস্ত অতিথি মহোদয় উপস্থিত আছেন, আমরা মূল কার্যক্রমে যাব। এরপর থেকে বিরাম নেই, সকলে সোজা হয়ে বসবেন। অতিথি মহোদয়দের সাথে আমাদের সকলের পরিচয় হবে। স্বাধীনদা উপরের নাকি সরকার মহোদয়, ডুয়ার্সের নাগরাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আমরা জানি ডুয়ার্সের এই এলাকায়
বহু ছাত্রছাত্রীর কাছে ভীষণ প্রিয়, বিভিন্নভাবে সহযোগিতা করেন এবং সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য ওনার যথেষ্ট অবদান আছে। তাই মনের যোগ, প্রাণের যোগ, ওনার সঙ্গে আমার ধূপগুড়িতে পরিচয় হয় এবং প্রতিদিন নানা বিষয়ে কথোপকথন হয়। আজকে আমরা অনুষ্ঠানে পেয়ে সত্যি গর্বিত। এরপরেই আমরা মঞ্চে ডেকে নেব আমাদের সকলের গুরু, পরম শ্রদ্ধেয় লক্ষ্মীদা। আমরা লক্ষ্মীদা বলে মারাঠি ভাষী, সুন্দর বাংলা বলেন, সুন্দর নেপালি বলেন, উড়িয়া বলেন, অসমিয়া বলেন, সংস্কৃত, ইংরেজি, এছাড়া মারোয়ারি ভাষা। আজকে বাংলা বললে আপনি বুঝতেই পারবেন না যে উনি মারাঠি। ওনার বক্তব্য আমাদের প্রশিক্ষণে নানা সময় আমরা শুনেছি। আমরা 1 ঘন্টা ধরে মনে হয় যে কিছুই হয়নি। সুন্দর বলতে পারেন। এছাড়া মাঝে কোনো সময় বাথরুমে গেছি, দেখছি উনি বসে বসে লিখছেন। সকালবেলা ভোর 5টায় দেখি সেই মানুষটি আবার ঠিক নিজের কাজে বেরিয়ে যাচ্ছেন। তো আজকে আমরা লক্ষ্মীদাকে পেয়ে সত্যি ভীষণ গর্বিত। প্রধান অতিথি আসনে উপবিষ্ট আছেন সম্মানীয় বিশিষ্ট সাংবাদিক মান্যবর সুজিত রায় মহাশয়, হরিস্বামী দাস মহোদয়, উদ্ভাবনা পুরস্কার পাচ্ছেন মাননীয় হরিস্বামী দাস মহোদয়। ফেলে দেওয়া প্লাস্টিক দিয়ে ইট বানিয়ে গ্রিন হাউস তৈরির পরিকল্পনার জন্য এবছর জাতীয় স্তরে শিক্ষক উদ্ভাবনা পুরস্কার পাচ্ছেন শোভানগর হাই স্কুলের প্রধান শিক্ষক হরিস্বামী বাবু। সুন্দর কাজ করেছেন, তার মুখেই অল্প আপনারা শুনবেন। আমরাও সবার কাছে অনুরোধ রাখব যাতে প্লাস্টিক কখনো বাড়ির বাইরে না ফেলি। উনি নিজের মুখে বললেই ভালো হবে। উপস্থিত আছেন পুরাতন মালদা পৌরসভার পৌর প্রশাসক সম্মানীয় ভাতৃপ্রতিম কার্তিক ঘোষ মহোদয়। তখন আমাদের বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞেস করি, এই কোথায় চললি রে? তখন বলতো যে আমি টাউনে যাচ্ছি। তো আমি ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য বলতাম, আরে এটাও তো টাউন, এটা টাউন না। বাস্তবিক আজ থেকে 10 বছর পেছনে, 5 বছর পেছনে, 2 বছর পেছনে যদি যায় তাহলে এই পরিস্থিতি ছিল। আমাদের এটা শহরতলি হিসেবে ছিল। আজকে ভাতৃপ্রতিম কার্তিক ভাই আমাদের এই নগরকে সুন্দর করে সাজিয়েছে, সেই জন্য সত্যি গর্বিত। আমরা শিশু মন্দিরের সহ সভাপতি মাননীয় শ্রী শৈলেন মজুমদার মহোদয়কে মঞ্চে দায়িত্বে দীর্ঘ সময় কাজ করছেন গৌর, তাকেও মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা আছি রঞ্জনা বিশ্বাস, এই বিদ্যালয়ের ছাত্র শ্রীমান সায়ন বিশ্বাস। এছাড়া উপস্থিত আছেন দক্ষিণবঙ্গ প্রান্তের শিশু বাটিকা প্রমুখ আমাদের অতিথিদের। তাড়াতাড়ি করবেন। সব প্রথমেই মাঝে বসে আছেন পিনাকি বাবু। অতিথি বরণ অনুষ্ঠান চলছে। দিদিভাইরা একটু তাড়াতাড়ি করবেন।
একসঙ্গে চলবে। সকলে একবার হাততালি দিন। অনেকক্ষণ বসে আছেন। একটু গান কিছু বিজয়, আপনি এদিকে চলে আসুন। হাতে দিন। এই বর্ষা দিন তাড়াতাড়ি। মাঝে আসেন সবাই। ধরে রাখবেন, ধরে রাখবেন, আর একটু ধরে রাখবেন, ধরে রেখে রাখাবেন দুজনে। বাবাকে ভালোবেসে একটি গান গাইছি। চলুন। সবাই ভালোবাসি মাকে, আমরা সবাই ভালোবাসি মাকে, আমরা সবাই ভালোবাসি মাকে, আমরা সবাই ভালোবাসি আমাদের বাবাকে, মাকে বাবাকে, বাবাকে মাকে,
সভাপতি পিনাকি বাবু, এছাড়া সঙ্গে যারা আছেন সকলকে অনুরোধ করছি। পেছনে আমাদের মা সরস্বতীর ज्योति जनार्दन दीपो हरदमे पापम साज्य दीपम नमोस्तुते शुभम कुरुत्व कल्याणम आरोग्यम सुख संपदा একটু একটু বসুন। এরপরে ধ্যান মন্ত্র আছে, সকলে ধ্যান ও স্থিত হয়ে বসছির। অন্য কারোর সাথে তুলনা করা চলে না। স্বামী বিবেকানন্দ মাঝে মাঝে সন্ন্যাসী হয়ে মার কাছে যেতেন। অন্য সন্ন্যাসীরা বলতো, এই কিসের সন্ন্যাসী তুই, মায়ের মায়া ভুলতে পারিস না আবার সন্ন্যাসী? স্বামী বিবেকানন্দ বলতেন, আরে যদি সন্ন্যাসী ছেড়ে দিতে হয় ছেড়ে দিব, মাকে কখনো ভুলতে পারবো না। আর কেন মার কাছে যাই জানিস? বলে আয় এখানে আয়, পেটের মধ্যে একটা 5 কেজি ওজনের পাথর বেঁধে আর বললো যা একটু ঘুরে আয়। সন্ন্যাসী হাড়ে হাড়ে টের পেয়েছে অন্য সন্ন্যাসীরা। এই হচ্ছেন মা। আমরা মা হলেন একটি পরিবারের মেরুদণ্ড। তিনি একমাত্র নিজের ব্যক্তিত্বের মধ্যে দিয়ে সন্তান, পরিবার এবং সমাজকে প্রভাবিত করে মা। যদি প্রসন্ন থাকেন তবে গৃহে আনন্দ আর কল্যাণের বাতাবরণ দেখতে পাওয়া যায়। মাতার সরলতা, মাধুর্যতা, মমতা, সদ্গুণ এবং সবাই মিলে এই পুণ্যতিথিতে আমরা আমাদের মা বাবাকে পুজো করি। সকল সামনাসামনি মুখ করিয়ে দেবেন, আপনাদের আহ্বান করবে পূজার আসনে বসার জন্য। মন্ত্র হবে, সেই মতো বসাবেন। মায়ের হাত ধরো। ভবন্তৌ সংস্থিতৌ তাতৌ পূর্যতাম মে মনোরথ। হে আমার পূজনীয় মাতা পিতা, আপনারা এই আসনে বসুন।
আমি আপনাদের পুজো করতে চাইছি, আপনারা আমার মনোকামনা পূর্ণ করুন। সামনে চন্দনের অনামিকা, সেই আঙুল দিয়ে আপনারা শিশুদের কাছ থেকে একটু সহযোগিতা করুন, যারা ছোট আছে, বড় যারা আছে তারা পারবে। মন্ত্র হবে, সেই মন্ত্র অনুযায়ী আস্তে 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 পড়াতে থাকবে। হ্যাঁ, ডান হাত দিয়ে ছেলেমেয়েরা মাতা পিতার মাথায় তিলক করবে, পুষ্প এবং অক্ষত রাখবে, ফুলমালা পরাবে। स्वस्ति नो इन्द्रो बृहस्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। পরে প্রদীপ জ্বালাবো, বলে দেওয়া হবে। ফুল অক্ষত রূপা মাথার মধ্যে দাও, বাবা মায়ের মাথার মধ্যে দাও। এবারে প্রত্যেকে মালা নিয়ে এসছি, মা বাবাকে মালা পড়াও, মন্ত্র হবে, মালা পড়াতে থাকবে। প্রত্যেকে মা বাবাকে মালা পড়াও। সকলে উলুধ্বনি দিন। এবারে প্রদীপ প্রজ্বলন পরিক্রমা হবে, সেই মতো জায়গা সকলে নেবে, সহযোগিতা করবেন অন্যদের। হ্যাঁ, শ্রী গণেশ ঠাকুর এবং তার মা বাবা ভোলানাথ মাতা পার্বতীকে পরিক্রমা করে আশীর্বাদ পেয়েছে। এইভাবে আমরাও এবারে আমাদের মা বাবার বাঁ দিক থেকে ডান দিকে 7 বার পরিক্রমা করব। আর এর সাথে আমাদের পৃথিবী পরিক্রমার যে ফল সেটা প্রাপ্তি ঘটবে। সমস্ত শিক্ষার্থী প্রদীপ দিয়ে খুব ধীরে ধীরে কোন দিক থেকে, ও এমনি প্রদীপ ভুল করলাম, এমনি প্রণাম স্থিতিতে করবে। প্রদীপ পরে আরতি হবে, প্রণাম স্থিতিতে হাত জোড় করে বাবা মাকে পরিক্রমা করবে। সকলে উঠে দাঁড়াবো। শিক্ষার্থীরা, মা বাবারা কেউ দাঁড়াবেন না, বসুন, আপনারা বসুন। শুধু শিক্ষার্থী দাঁড়াবে, শুধু শিক্ষার্থীরা পরিক্রমা করবে। এখান থেকে গান হবে, সেই মতো খুব ধীরে ধীরে। কোন দিক থেকে বললাম? বাবা মার ডান দিক থেকে, আপনার ডান দিক থেকে শিক্ষার্থীদের ঘোরাবেন সবাই, ডান হাতের দিক থেকে। হ্যাঁ, শুরু করুন। এবার মাতা পিতাকে 7 বার পরিক্রমা করবে। আস্তে আস্তে খুব ধীরে ধীরে শ্রদ্ধার সঙ্গে
সকলে উলুধ্বনি দিন। প্রত্যেকে বসে যাব। এবারে মা বাবার এই পাশে হাত দিয়ে সবাই পায়ে হাত রাখো, সকলে মাথা নইয়ে মাথা নিচু করে। হ্যাঁ, পায়ে হাত দিয়ে থাকো, মা বাবার পায়ে হাত দিয়ে। এবারে পুজোর থালাতে প্রদীপ প্রজ্বলিত। ছেলেমেয়েরা মাতা পিতাকে ভক্তি ভরে প্রণাম জানাবে। প্রণাম জানাও প্রত্যেকে। अभिवादनशीलस्य नित्यं वृद्धोपसे। আপনারা মাথায় হাত দিন, শিক্ষার্থী সকলে। चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो। প্রদীপ প্রজ্বলিত করবে, সামনে সুন্দর করে আরতি করবে। সবাই প্রদীপ জ্বালিয়ে শিক্ষার্থীকে সামনে নিয়ে নিন। সবাই ঠাকুমা ঠাকুরদাকে দেখেছি পুজো করতে স্নেহ ভরে সুন্দর করে, খুব সুন্দর করে। মাতা পিতাকে ভক্তি ভরে প্রণাম জানাবে এবং মাতা পিতার আরতি করবে। ভাই বোনেরা দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে আরতি করো। কেউ বসে না, দাঁড়িয়ে আরতি করো। স্নেহ ভরে সবাই সন্তানদের দিকে তাকান। খুব সুন্দর।
এবারে শিশুর কপালে স্নেহ ভরে তিলক করবেন মা বাবারা। এবং আমরা সকলেই জানি, যারা পিতামাতা হয়েছি সবাই জানি, আমরা যা কিছু করছি এই সন্তান সন্ততিদের জন্যই করছি। আমাদের শিশু যে মালা গলায় পরিয়েছিল সেটি আমাদের সমস্ত কিছু চাওয়া পাওয়া শিশুদের কাছ থেকে, তাই সেই মালা শিশুর গলায় পরিয়ে দেওয়া। এরপরে সবাই মা বাবা ভাব বিভোর হয়ে বাচ্চাদের মাথায় তিলক করবে। তিলক করুন। তিলক হয়ে গেলে শান্ত হয়ে শিশুর দিকে, যেমন আমরা দেবদেবীরা দেখি তাকিয়ে থাকে পূজকের দিকে, ঠিক তেমনি আজকে আপনার সামনে। তারপর বাচ্চাদের মাথায় স্নেহের সাথে পুষ্প ও অক্ষত অক্ষত দিন, আর নিজেদের গলার ফুলের মালা বাচ্চাদের পরাবে, যেন নিজেদের জীবনের সমস্ত আশীর্বাদ, সমস্ত সুখের মালা তাদের গলায় পরিয়ে দিচ্ছে। পূজ্য বাপুজির পরম মঙ্গলকারী সন্দেশ হলো এই যে বাচ্চারা কিছুক্ষণ চুপ করে বসবে, মা বাবা নিজেদের বাচ্চাদের স্নেহের সাথে দেখবে আর মনে মনে তাদের প্রতি আত্মকৃপা বর্ষিত করবে। এই সময় বাচ্চারা আদরের সাথে সৎভাবে মা বাবাকে দেখবে আর এমন ভাবনা করবে যে তাদের অন্তর্যামী পরমাত্মা তাদের উপর আশীর্বাদ বর্ষণ করছেন। হাতটা আস্তে আস্তে বুলান শিশুর মাথার উপরে। বাচ্চাদের মাথায় হাত বোলাবে, তাদের শুভ আশিস দেবে। মা বাবা নিজের সন্তানদের প্রেমের সাথে আদর করবে। এবার কোনো শুভ লগ্নের মতোই সন্তানেরা মা বাবাকে মিষ্টিমুখ করাবে, আর মা বাবারাও নিজেদের বাচ্চাদের মধুর প্রসাদ খাওয়াবে। ছেলেমেয়েরা নিজেদের মা বাবাদের গলা জড়িয়ে ধরবে। প্রসাদ খাওয়ানো। এরপরে সবাই প্রসাদ খাইয়ে নেওয়ার পরে এখান থেকে সূচনা আসবে। আমরা নিজের সন্তানদের জড়িয়ে ধরে আমাদের জীবনের সমস্ত কিছু চাওয়া পাওয়া শিশুদের মধ্যে আমরা দেখব। সবাই খাইয়ে নাও। সবাই মা বাবাকে খাওয়া হয়ে গেলে জড়িয়ে ধরো, কাছাকাছি এসে যাও। সবাই কাছাকাছি এসে যাও। ছেলেমেয়েরা নিজেদের মা বাবাদের গলা জড়িয়ে ধরবে।
সংকল্প। ছোট্ট ভাই বোনেরা হাত জোড় করো, মা বাবার কাছে সংকল্প করতে হবে। প্রদীপটা প্রয়োজনে নিভিয়ে দিতে পারেন, যে কোনো সময় অসুবিধা হতে পারে। সবাই হাত জোড় করব। এবারে নিজের মা বাবার সামনে হাত জোড় করে মা বাবাকে ছুঁয়ে পবিত্র সংকল্প করে বলবো, আজ থেকে আমি আমার মাতা পিতা এবং সকল গুরুজনদের শ্রদ্ধা করব। জীবনের চলার পথে মা বাবা ও গুরুজনদের আজ্ঞা পালন করা আমাদের কর্তব্য। আজ এই পুণ্য প্রভাতে মাতা পিতাকে পূজন করে প্রতিজ্ঞা নিলাম, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। সকলে একবারে নির্দিষ্ট সময়ে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, একটু শান্ত হয়ে বসুন। অতিথি মহোদয় আছেন কয়েকজনের, যাদের কথা আপনাদের সারা জীবন মনে থাকবে। পরম শ্রদ্ধেয় লক্ষ্মীদাকে অনুরোধ করছি আজকে অনুষ্ঠান সম্বন্ধে কিছু বলার জন্য। অভিভাবকবৃন্দ আর তাদের শ্রদ্ধা জানাবার জন্য উপস্থিত ছাত্রছাত্রীবৃন্দ, মাতৃভাষার মাধ্যমের বিদ্যালয় এটা বিদ্যাভারতীর লক্ষ্য। সেই লক্ষ্য অনুযায়ী প্রথম বিদ্যালয় আরম্ভ হয়েছিল 1952 সনে উত্তরপ্রদেশে। যেহেতু উত্তরপ্রদেশের ভাষা হিন্দি, কাজেই হিন্দি মাধ্যমের বিদ্যালয়ে এই ধরনের প্রচার হতে আরম্ভ করল। ফলে মাতৃভাষার কথাটা একটু পিছিয়ে গেল। 1975 সনে যখন আমি শিলিগুড়িতে জেলা প্রচারক, তখন একজন যুবক চাকরির সন্ধানে আমার কাছে তাকে পাঠানো হয়েছিল। আমি তার চাকরির জন্য বিভিন্ন জায়গায় তাকে নিয়ে গেলাম, কিন্তু দেখলাম যে এই যুবক শুধু কারো হাতের নিচে চাকরি করবে তাতে তো এর ভিতরে যে সমস্ত গুণ আছে, সে ভালো গান গাইতে পারে, ভালোভাবে মিশে যেতে পারে, শিশুদের আপন করে নিতে পারে, তো এই ধরনের লোককে কোনো একটা দোকানে চাকরির জন্য দিয়ে দিব, এটা তো ঠিক হবে না। সেজন্য আমি উপরের আধিকারিকের সাথে কথা বললাম যে হিন্দি মাধ্যমের বিদ্যালয় মানে তো মাতৃভাষার মাধ্যমের বিদ্যালয়। বাংলার মাতৃভাষা হলো বাংলা পশ্চিমবঙ্গের, তো এখানেও বাংলার মাধ্যমের বিদ্যালয়ে আমাদের শুরু করা উচিত। কথাটা সবার কাছে যুক্তিসঙ্গত ছিল, আর সেই জন্য সঙ্গে সঙ্গে সবাই মেনে নিল। আর সেই যুবককে লখনৌতে প্রশিক্ষণের জন্য পাঠানো হলো। সেই যুবক যে বিদ্যালয়টা আরম্ভ করেছিলেন, সে বিদ্যালয় প্রথমে নাম ছিল সরস্বতী শিশু মন্দির, কিন্তু 2 মাস না যেতেই দেশে এমার্জেন্সি ডিক্লেয়ার হয়ে গেল।
আর সেই জন্য সেই বিদ্যালয় বন্ধ করতে হলো। কিন্তু সংকল্পে দৃঢ় সেই যুবক সে ঠিক করলো যে না, যেটা আমি আরম্ভ করেছি এটা বন্ধ হতে দিব না, নাম পাল্টাবো, স্থান পাল্টাবো, কিন্তু এই পদ্ধতিতে স্কুল চলতে থাকবে। আর সেই জন্য সারদা শিশু তীর্থ এই নাম ধারণ করে নতুন কমিটি গঠন করে সেই যুবক যে বিদ্যালয়টা আরম্ভ করল, সেই বিদ্যালয়ের ছত্রছায়ায় সম্পূর্ণ পশ্চিমবঙ্গে আজকে শত শত বিদ্যালয় চলছে। আর এই বাংলার অনুকরণ করে বাকি প্রদেশেও মাতৃভাষার মাধ্যমের বিদ্যালয়ে এই ঢেউটা চলতে থাকলো। কাজেই আমরা গর্বের সাথে বলতে পারি, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া উইল থিঙ্ক টুমারো। এটা শুধু স্বাধীনতার সময় নয়, স্বাধীনতার পরেও মাতৃভাষার মাধ্যমের বিদ্যালয়ের সূত্রপাত করার সৌভাগ্য পশ্চিমবঙ্গ পেয়েছে। আজকে সেই বিদ্যালয়ের এত সুন্দর পরিবেশ আমাকে ভাব বিভোর করে দিয়েছে। ধন্যবাদ। বৈদিক আদর্শকে সামনে রেখে যে কিভাবে বিদ্যালয়গুলি গড়ে ওঠা উচিত এবং একটা পরিবার কি করে তার পরিবারের বুনিয়াদ মা বাবা। রামচন্দ্র বলছিলেন জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গড়িয়েছি। যখন লঙ্কা বিজয়ের পরে যখন লঙ্কন বলছিলেন যে অযোধ্যায় আমরা ফিরে যাব না, রামচন্দ্র তখন এই কথা বলেছিলেন। তো আজকে আমাদের সন্তানরা একটু নিজেদের জীবনে প্রতিষ্ঠিত হইলে তারা বিদেশে চলে যায়, অথচ রামচন্দ্র লঙ্কা বিজয়ের পরে তার জন্মভূমিতে ফিরে আসাটাকে শ্রেয় মনে করেছিলেন। এবং একইভাবে জন্মভূমি এবং জননী যে আমাদের শ্রেষ্ঠ এবং পিতা স্বর্গ পিতা ধর্ম, সে কথা আমাদের শাস্ত্রে বলা আছে যে পিতা এবং মাতা এবং পিতা মাতাকেই গুরু বলা হয়। এখানে এসে সেই তার একটা প্র্যাকটিক্যাল আমরা দেখতে পেলাম যে অবস্থাটা আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে এই ধরনের হওয়া উচিত। আমি একটা স্কুলেই সঙ্গেই যুক্ত আছি, যে কী ধরনের সংস্কার সংস্কৃতি গড়ে দিলে পরে একটা পরিবার গড়ে উঠতে পারে এবং সেই পরিবার সমাজের ভিত্তি হতে পারে এবং সেই সমাজ দিয়ে একটি রাষ্ট্র তৈরি হতে পারে, না হলে তো হতে পারে না। যা হোক, আমাকে যে কথাটি একটু বলতে বলা হয়েছে সেটা হচ্ছে, দেখুন আমাদের আজকে যেখানে আমরা এটা করছিলাম যে আমাদের গর্ভধারণকারিণী মায়ের এখানে আমরা পূজন করলাম, তার সঙ্গে সঙ্গে আমাদের যে আমাদের ধরিত্রী মাতা বসুন্ধরা মাতা তারও পূজন দরকার। সীতা দেবী সেই বসুন্ধরা মাতার গর্ভেই চলে গেছিলেন, ঠিক তেমনই দেশমাতৃকার পূজন দরকার। এই তিনটে মাতার যদি আমরা পুজো যথার্থভাবে করতে পারি তবেই একটা দেশ গড়ে উঠতে পারে। তো বসুন্ধরা মাতার প্রতি আমাদের যথেষ্ট পরিমাণে লক্ষ্য দেওয়া দরকার। তার কারণ হচ্ছে আমরা উন্নত ব্যবস্থায় বিজ্ঞানে আমাদের সামনে অনেক কিছু সামগ্রী এনে দিয়েছে, যেগুলো আমাদের সামনে এখন পর্যাপ্ত অর্থও হয়তো চলে এসেছে, তার জন্য আমরা অনেক কিছু ব্যবহার করি এবং সেগুলোকে চিন্তাভাবনা না করেই করি। তার মধ্যে 90% আমরা জিনিস যেগুলো কিনি সেগুলো প্লাস্টিকের পাউচ দিয়ে তৈরি হয় এবং এই প্লাস্টিকের জিনিসটি ব্যবহার করার পরে এটি আমরা কোথায় ফেলি আমাদের কিন্তু খেয়াল থাকে না। এটা কিন্তু কোথায় পড়ে আমাদের সমাজেই আছে। দেখবেন এখন 1 ঘন্টার বৃষ্টিতে বন্যা হয়ে যায়। তার কারণ হচ্ছে মাটি থেকে যে জলটা জলস্তরে পৌঁছে যাওয়ার কথা সেটা যেতে পারে না। তার কারণ প্লাস্টিকগুলো আমাদের সামনে যে মাটিটা আছে তার একটু নিচেই কোথাও না কোথাও অবস্থান করছে। বিজ্ঞানের রিপোর্টে বলছে যে আর 2030 সালের মধ্যে সমুদ্রে মাছের থেকে বেশি পরিমাণে প্লাস্টিক বোতল হবে। তো এইটা নিয়ে আমাদের ভাবনা দরকার। আমরা আমাদের স্কুলে একটা ভাবনা শুরু করেছিলাম গত 4-5 বছর আগে, তখন আমাদের সামনে খুব একটা এটা প্র্যাকটিক্যালি করা হয়েছে এ ধরনের কিছু আমরা দেখতে পাই নাই। শুধুমাত্র আসামের অক্সার ফাউন্ডেশন বলে একটা আছে, তাদের একটা জিনিস আমি দেখেছিলাম ভারতবর্ষে, আর আমি আমাদের দেশে সেভাবে এটা দেখতে পাই নাই। প্লাস্টিকের ব্যবহার কি করে করা যায় এটা নিয়ে অনেক রকম চিন্তাভাবনা করার পরে, অনেক পড়াশোনা, অনেক করার পরে আমরা দেখলাম যে প্লাস্টিকের বোতলগুলোকে যদি আমরা ব্যবহার করি, বাড়িতে প্লাস্টিকের বোতলগুলো আছে সেই বোতলগুলোকে যদি আমরা জমিয়ে রাখি, এই প্লাস্টিকের বোতলগুলোতে অনেক কিছু করা সম্ভব। আমরা একটু দেখাবো, আমাদের একজন ভাই আছেন, একটু আসবেন, যে প্লাস্টিকের বোতলগুলো আপনাদের বাড়িতে আমরা আমাদের বিদ্যালয়ে যেটা করেছিলাম যে ছাত্রদেরকে বলা, আমাদের গ্রামাঞ্চলের স্কুল শোভানগর হাই স্কুলে আমি আছি, সেখানে গ্রামাঞ্চলের বাচ্চাদেরকে আমরা বলেছিলাম যে তোমরা যদি তোমাদের বাড়ির প্লাস্টিকগুলোকে ফেলে দেওয়া প্লাস্টিক যেটা ব্যবহার করা হয়েছে, প্লাস্টিকের বোতল, প্লাস্টিকের পাউচ, এগুলোকে যদি জমিয়ে
বিদ্যালয়কে দাও, তাহলে বিদ্যালয় সেগুলোকে কিনে নেবে। কিনে নেবে কিভাবে? যে বিদ্যালয় সেটার জন্য একটা ফিস তাকে তাহলে মাফ করে দেবে। অর্থাৎ তুমি বাড়িতে প্লাস্টিক জমাও, সেই প্লাস্টিকটাকে আমরা বিদ্যালয়ে আমরা কিনে নেব, এবং সেটাকে আমরা নেওয়ার পরে প্রায় 5000 বোতল মতন বিদ্যালয়ে জমা হয়েছিল। সেগুলোকে আমরা যেটা করেছিলাম, ভাই এখানে দেখাবে, যে প্লাস্টিকের যে বিভিন্ন ধরনের পাউচগুলো হয় সেগুলোকে যদি প্লাস্টিকের মধ্যে আমরা ভরে যদি সেটাকে শক্ত করি, একটা হার্ডনেস আনি, তাহলে সেইটাতে অনেক কিছু করা সম্ভব। এছাড়াও মাটি বা মাটির সঙ্গে একটু বালি যদি মিশিয়ে দিই, তার সঙ্গে হালকা সিমেন্ট যদি দিয়ে দেয়, সেটা অনেক কংক্রিট হয়ে যাবে। এবং এই প্লাস্টিকের বোতলটা যখন এটাকে যদি আমরা ইট হিসাবে ব্যবহার করি, এটাকে দয়া করে আপনারা ইকো ব্রিক্স ভাববেন না, যদি প্লাস্টিকের এই ব্রিক্সের মতন এটাকে যদি আমরা ব্যবহার করি, তাহলে বাগানের বিভিন্ন কাজে আপনারা এটা আরামসে ব্যবহার করতে পারবেন, বহুদিন যাবে। ফুলের বাগান, বাগানের ওয়াল, অনেক কিছু আমরা করেছি। এছাড়া একটা গ্রিন হাউস মতন আমরা করেছিলাম, প্লাস্টিকের বোতলগুলোকে তার দিয়ে গেঁথে গেঁথে একটা পুরো ঘরকে আমরা বানিয়েছিলাম। আপনারা যে কোনো দিন শোভানগর হাই স্কুলে যদি আসেন বা শোভানগর হাই স্কুলের ফেসবুক পেজ দেখেন, আপনারা প্লাস্টিকের এগুলো দেখতে পাবেন। ঘটনাটি গত বছর হয়েছিল পঙ্কজবাবু। তো গত বছর মানব সম্পদ উন্নয়ন থেকে দিল্লি আইআইটিতে এই বিষয়ে পুরস্কৃত করা হয়। তো সেটা আমাদের স্কুলের ছাত্ররা এবং শিক্ষকরা মিলে করেছে, আমি জাস্ট সঙ্গে ছিলাম। হ্যাঁ, আপনি একটু দেখাবেন। বোতলের মধ্যে একটা প্লাস্টিকের বোতলের মধ্যে পুরে দিই, সমস্ত বোতলটার ওয়েট যাতে অন্তত জল থাকা অবস্থায় যদি 1/2 লিটার হয়, তাহলে এই প্লাস্টিকগুলো পুড়ে তাহলে যেন আমাদের 375 গ্রামের মতো ওয়েট হয়। একদম বোতলটা যেন একদম হার্ড হয়ে যায়। যে সমস্ত প্লাস্টিকগুলো, বিভিন্ন লেস, কুরকুরে, বাড়িতে দৈনন্দিন ব্যবহার করা যে দুধের প্যাকেটটা রয়েছে, বিস্কুটের প্যাকেট রয়েছে, সেগুলো যেন একদম পরিষ্কার এবং শুকনো থাকে। সেই অবস্থায় আমরা এই বোতলের মধ্যে একটু একটু করে ভরে এই লাঠি দিয়ে, এক সময় হয়তো জায়গা হবে না, তারপরে এই লাঠি দিয়ে আমাকে জায়গা করতে হবে। করার পর একদম বোতলটাকে হার্ড করতে হবে, যাতে করে ইকো ব্রিক যেটাকে বলা হচ্ছে, ব্রিক অর্থাৎ ইট, তবে ইটের মতো তো আর শক্ত হবে না, কিন্তু ওই রকম আমাকে করতে হবে। তো এইভাবে আমরা প্লাস্টিকের ব্যবহারটা, আমরা একদিনে কতটি প্লাস্টিক ব্যবহার করছি সেটা আমরা রাস্তায় না পেলে আমরা বোতলের মধ্যে রাখলে দেখতে পাবো যে কতটা আমরা ব্যবহার করছি। এবং এইভাবে দীর্ঘদিন ধরে যদি করি, অন্তত অনেকগুলো বোতল প্রত্যেকের কাছে হবে, এবং নির্দিষ্ট জায়গায় গিয়ে সেটা জমা করলে সেটা দিয়ে কিছু আমাদের বিভিন্ন ধরনের ডিজাইনিং কিছু দ্রব্যদি বা অন্য ধরনের কিছু একটা কোনো সাজানোর জিনিস তৈরি করলাম, বা এই ধরনের কিছু আমরা তৈরি করতে পারবো। এবং পরিবেশের যে ক্ষতি হচ্ছে, এতক্ষণ ধরে আমরা মা বাবার যে সমস্ত পূজা অর্চনা করলাম, সেই প্রকৃতিটাকে যদি আমরা মায়ের সমতুল্য, এই আমাদের নারী মায়ের সমতুল্য যদি তুলে ধরি, তাহলে সেই মায়ের যদি ক্ষতি হতে না দিই, তাহলে আমাদের প্রকৃতিটাকেও আমাদের ক্ষতি হতে দিতে হবে না এই প্লাস্টিকের দরুন। যেমন জলের অভাব হচ্ছে, চাষবাসের অভাব হচ্ছে, গাছ হয়তো আমরা কংক্রিটের শহরে বাস করছি এবং প্লাস্টিকের শহরেও আমরা বসবাস করছি। সেই প্লাস্টিক থেকে আমাদের অনেক আগামী দিনে নতুন প্রজন্মকেও আমাদের রক্ষা করতে হবে, এবং সাথে মা বাবার সমতুল্য আমাদের প্রকৃতিকেও রক্ষা করতে হবে। আর এইভাবেই হয়তো আমরা সমাধান করতে পারি। প্রত্যেকেই আমরা এখন থেকে এটা করা উচিত। 22-এ ইকো ব্রিক্স যে বেশি জমা করবে তাকে আমরা এই মঞ্চে পুরস্কৃত করব। প্রত্যেকে এই বোতলের মধ্যে যাবতীয় পলি ব্যাগ, সেগুলো সুন্দর করে প্যাক করে দেখালো, সে অবশ্যই আপনারা করবেন। এছাড়া আমাদের পৌর প্রশাসক কার্তিক ঘোষ মহাশয় আছেন, উনিও যদি একটু কিছু বলেন। আমি বছরের নয়, এবছরও বিবেকানন্দ শিশু বিদ্যা মন্দিরের উদ্যোগে পিতৃ এবং মাতৃ পুজো যে উৎসব, সেই উৎসবে আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত রয়েছেন এই স্কুলের প্রধান আচার্য, সহকারী আচার্য, এই স্কুলের শিক্ষক শিক্ষিকাগণ, মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বিশিষ্ট অতিথিগণ, সর্বোপরি উপস্থিত এই স্কুলের ছোট ছোট আমার স্নেহের ভাই বোনেরা, তাদের অভিভাবক অভিভাবিকা, সকলকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রতি বছরে এই অনুষ্ঠানটা হয়। গত বছর আমার আসার কথা ছিল, কিন্তু আমার অফিসিয়াল কাজে আমি বাইরে চলে গেছিলাম, যার জন্য আমি গত বছর আসতে পারিনি।
এবার আমি আমার দাদা ভাইকে বলেছিলাম যে আসবোই, আমি যেমন করে হোক আমি এখানটায় আসবো। আমি যদি না আসতাম তাহলে যে এত সুন্দর একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা কিন্তু মিস করতাম। দেখলাম এত সুন্দর মা বাবাকে কেমন শ্রদ্ধা করছে, যে আবেগ, যে ভালোবাসা, সেই ভালোবাসা কিন্তু আমরা দেখতে পেতাম না। বিবেকানন্দ শিশু মন্দির আমাদের ওলমালদার একটা গর্বের স্কুল। শুধু পঠন পাঠনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো করে এবং আমাদের ছেলে মেয়েদেরকে তাদেরকে এগিয়ে নিয়ে যায়। আমি একটা ছোট্ট গল্প বলবো। এবং তার মা বাবার প্রতি তার দায়িত্ব এবং কর্তব্য যথেষ্ট নিষ্ঠার সঙ্গে পালন করত। সেই সুমন কুমারের মা বাবা একদিন বলল যে আমি দেশটা পরিক্রমা করব, আমি বিভিন্ন তীর্থস্থানে আমি যাব। তার সন্তান সেই শোভন কুমার সে কি করলো, একটা বাহক দিয়ে দুটো বেতের ডালির মধ্যে মা বাবাকে বসালো। মা বাবাকে বসিয়ে গোটা দেশ তীর্থর জায়গাগুলো ভ্রমণ করতে বেরিয়েছিল। তার দায়িত্ব এবং কর্তব্য সে পালন করেছে। এবং পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম যে বিভিন্ন তিনি জলের তৃষ্ণা পেয়েছিল, যখন জল খেতে গিয়েছিল সেই সময় যে আমাদের দশরথ, আপনারা রামায়ণে পড়েছেন, দশরথের তীরে বিদ্ধ হয়ে সে মারা গেছিল। সে থেকে আমরা বুঝতে পারি যে শোভন কুমার মা বাবার প্রতি নিষ্ঠা, মা বাবার প্রতি দায়িত্ব এবং কর্তব্য। আমাদের যে ভারতীয় হিন্দু শাস্ত্রের মতে যে 36 কোটি যে দেবতা রয়েছে, সেই দেবতার চেয়েও কিন্তু মা বাবা বড় দেবতা, এটা থেকে আমরা বুঝতে পারি। কিন্তু বর্তমান সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের সন্তান সন্তানীরা দেখেছি বিভিন্ন দায়িত্ব কর্তব্যটা তারা ভুলে যাচ্ছে। এই পাশ্চাত্য শিক্ষার মধ্যে আমরা দেখেছি যে একজন শিশু জন্মগ্রহণ করেছে, মা বাবা লালন পালন করে তাদেরকে বড় করেছে। যে শিশুরা দেখছি যখন বড় হয়েছে তখন মা বাবাকে দেখছি ভুলে যাচ্ছে। আমরা সমাজে বিভিন্ন পড়াই কিন্তু আমরা দেখতে পাই। আমরা সেই সন্তান চাই না, আমরা সেই সন্তান চাই যে সন্তানটা মার প্রতি নিষ্ঠা থাকবে, মার প্রতি কর্তব্য থাকবে, দায়িত্ব থাকবে। আমরা সেই সন্তানটা চাই। পৃথিবীতে সবচেয়ে বেশি মা বাবারা ভালোবাসে হচ্ছে সন্তানকে, নিঃস্বার্থ ভালোবাসে, কোনো স্বার্থ থাকে না, নিঃস্বার্থ ভাবে সেই সন্তানকে কিন্তু আমরা দেখেছি ভালোবাসে। তাই স্কুলকে বলবো আগামী দিনে আপনারা এগিয়ে যান, ভালো মতো কাজ করুন, মানুষের পাশে থাকুন। যে আমাদের শিক্ষকটা বলছিলেন প্লাস্টিক নিয়ে, প্লাস্টিক গোটা সমাজকে আগামী দিনে দেখবেন গ্রাস করে ফেলবে, গোটা সমাজকে কিন্তু গ্রাস করে ফেলবে। একটা সমাজকে আমূল পরিবর্তন করতে গেলে কোনো প্রশাসন দিয়ে হবে না, সাধারণ মানুষকে কিন্তু এগিয়ে আসতে হবে। আজকে যে সমাজটা ব্যবহার করছেন আপনারা, যে সমাজে বড় হয়েছেন, যে সমাজ আপনাদেরকে দিয়েছে, এই সমাজটা কিন্তু আপনাদের প্রত্যেক সম্পত্তি নয়। যারা আগামী দিনের প্রজন্ম, সেই প্রজন্ম কিন্তু সমাজটা আপনাদেরকে ঋণে দিয়েছে। সেই সমাজটাকে কিন্তু সকলে মিলে আমরা ঠিক রাখতে হবে। তাই আজকে আমি বেশি বক্তব্য দেব না, শুধু এইটুকুর কথা বলবো, আগামী দিনে বিবেকানন্দ শিশু মন্দির আগামী দিনে এগিয়ে যাক, এই স্কুলের আমরা সার্বিক মঙ্গল কামনা করে আমার ছোট্ট কথা শেষ করলাম। ধন্যবাদ। আজকে মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় লক্ষ্মীরা, প্রকাশবাবু, পঙ্কজবাবু এবং অন্যান্য যত অতিথিবর্গ এখানে আছেন তাদের সকলকে, এবং বিশেষ করে আজকে যে মা বাবারা এখানে উপস্থিত আছেন তাদের সন্তানদের নিয়ে,
তাদের প্রতি আমার আন্তরিক নমস্কার জানিয়ে দুটার কথা বলব। বিষয়টা হচ্ছে আজকে যা দেখলাম, আমি এর আগে কখনো এরকম অনুষ্ঠানে আসিনি। গত বছর আসার কথা ছিল, কিন্তু জরুরি কাজে আসতে গিয়েছিলাম, আসতে পারিনি। এই অনুষ্ঠান দেখে আমার বারবার চোখে জল আসছিল। তাদের মনে রাখতে হবে যে মাতৃদেব ভব, পিতৃদেব ভব, এর থেকে বড় দেবতা আর কেউ। তিনি তার মায়ের থেকে অনেক দূরে থাকতেন, কিন্তু মায়ের কষ্টের সময় অদ্ভুত একটা অনুভূতি তিনি বুঝতে পারতেন। তখনই কিন্তু মায়ের কাছে চলে আসতেন। ওনার মা যখন মারা গেলেন, তখন তিনি তার জিভে মাতৃস্তনের যে নোনতা দুধের স্বাদ, সেটা অনুভব করতেন। আমরা শঙ্করাচার্যের ইতিহাস জানি, কিন্তু যে মানুষটা আজকের দিনে কবি সন্ন্যাসী, আজকের দিনে সবচেয়ে বড় ভারতীয় সংস্কৃতির মানুষ, সেই স্বামী বিবেকানন্দ যে কথা শঙ্করবাবু বলেছেন যে মাঝে মাঝে মায়ের কাছে চলে আসতেন সন্ন্যাসের পরে, এবং তিনি বলেছিলেন যে যে সত্যি আজকে সন্তানের কাছ থেকে যে পুজোটা নিলেন, আপনাকে ভাবতে হবে যে এই পুজোটা নেবার শ্রেষ্ঠ বন্ধু মায়ের করে সুখের সিন্ধু, মায়ের করে রাখো মাতা, উড়ে যাবে সকল চিন্তা, সকল কষ্ট, শান্তি হবে সকল দেখা। সন্তানের কাছে মা যতটা আপন, ঠিক একই রকমভাবে বাবাও তার কাছে আপন। আজকে আপনাদের যেমন সন্তানরা জড়িয়ে রয়েছে, সেই অনুভূতিটা আপনারা ঠিক করেছেন, প্রতিদিন ঠিক করেন, ঠিক সেমনিভাবে তাকে শেখাতে হবে যে আগামী দিনে সেও বাবা মা হবে, তাদেরও কিন্তু তাদের সন্তানের প্রতি একই রকমভাবে ভালোবাসতে হবে। বাবা সম্পর্কে মানুষের সুভাষ দা, গোপাল দা, আসুন। আমাদের আজকের অনুষ্ঠান সম্বন্ধে একটু কিছু বলবেন। এটা কিনা আপনাদের উপকারে লাগবে কিনা বলতে পারছি না, কিন্তু আমার কিন্তু উপকারে লাগবে। যাই হোক, আমার বাবা এখন 90 বছরে প্রতিদিন সাইকেল চালাচ্ছেন। আমার বাবা একটা কথা প্রায়ই বলেন, প্রতিদিন চলার পথে তোমার জীবনে এক একটা মানুষের সঙ্গে যে পরিচয় হয়, এটা তোমার জীবনে একটা মুক্ত। এই মুক্তগুলো জীবনে চলার পথে তুমি পাবে। এই মুক্ত দিয়ে তুমি সুন্দর করে মালা গাঁথো। আমি খুব সংক্ষিপ্তভাবে বলছি, আজকে মালদায় এসে অনেকগুলো মুক্ত আমি পেয়ে গেছি। এতগুলো মুক্ত দিয়ে কি করে মালা গাঁথবো আমি ঠিক ভেবে পাচ্ছি না। কথাগুলো এই কারণেই বললাম, কারণ আজকে এই যে শিশুগুলো তাদের বাবা মাকে পূজা করলেন, আমি এই দূরে মালদা থেকে আমার জলপাইগুড়িতে আমার বাবা মা, তাদের প্রতি আমিও একটু মন থেকে পুজো করলাম। মঞ্চে উপবিষ্ট সমস্ত শ্রদ্ধেয় অতিথিবর্গ, তাদেরকে আমি ডুয়ার্সের প্রত্যন্ত নাগরাকাটা থেকে আমার বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। সবচেয়ে বড় কথা, যার জন্য আজকে আমার এখানে আসা, পঙ্কজবাবু, কেন জানি না, এটা বোধহয় উপর থেকেই লেখা ছিল এদের জন্য। পঙ্কজবাবুর যে ক্রিয়েটিভিটি, এটাকে আমি কাজে লাগাতে পারি কিনা।